সায়নী এবং টিনার ছেলে মেয়ে শহরের নামকরা স্কুলে পড়াশোনা করে। সায়নীর স্বামী যেহেতু মাস গেলে অনেক টাকা রোজগার করে, তাই তাদের কাছে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানো কোনো ব্যাপার নয়। কিন্তু টিনা অতটাও বড় লোক নয়, তাই সায়নীর বর শৈবাল সবসময় তার ছোট ভাইয়ের ছেলে মেয়েকে পড়াশোনা করতে সাহায্য করে। এছাড়া তারা যেহেতু স্কলারশিপ পায়, তাই তাদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে খুব একটা অসুবিধা হয় না। শুধুমাত্র স্কুলে যাওয়া জামা কাপড়, ব্যাগ এইসব কিনতে গিয়েই তাদের সমস্যা হয়। একদিন, এই বিট্টু, প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি করে বাবার সাথে গাড়ি করে স্কুলে চলে যা, না হলে কিন্তু আমার ছোট ভাইয়ের ভিখারি ছেলে মেয়েদের সাথে তোদেরকে স্কুলে যেতে হবে। না না মা, আমি আর ভাই ওদের সাথে কিছুতেই স্কুলে যাব না। ওরা প্রত্যেকদিন ভীষণ নোংরা জামা কাপড় পরে স্কুলে যায়। জামা কাপড়গুলো কুঁচকে থাকে, সেফটি পিন দেওয়া থাকে, জানো, দেখতে খুব খারাপ লাগে। জুতা মোজাগুলো খুব নোংরা। কি জানি ওরা কি করে স্কুলে অ্যাডমিশন পেলো। হ্যাঁ দিদি, ঠিক কথাই বলেছিস। আমার ওদের সাথে কথা বলতেই লজ্জা লাগে। আমি তো কাউকে পরিচয় দিই না যে ওরা আমার ছোট কাকা কাকিমার ছেলে মেয়ে। ছি, ওদের সাথে স্কুলে যেতে বয়ে গেছে। আমরা এক্ষুনি বাবার সাথে গাড়ি করে স্কুলে চলে যাব। প্রিয়াঙ্কা এবং বিট্টু এই কথা বললে সায়নী মনে মনে খুবই খুশি হয়, কারণ সায়নী তার ছোট জায়ের ছেলে মেয়েদের মোটেই পছন্দ করে না। কিছুক্ষণের মধ্যেই বিট্টু এবং প্রিয়াঙ্কা স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন টিনাও তার ছেলে আকাশ এবং মেয়ে রানীকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাইরে আসে। আকাশ এবং রানী একটা ময়লা ছেঁড়া স্কুল ড্রেস পরে থাকে, এমনকি তাদের পায়ের জুতাতেও সেফটি পিন বসানো, যা দেখে বিট্টু এবং প্রিয়াঙ্কা দুজনেই খুব হাসাহাসি করে। এমনকি সায়নীও নিজের ছেলে মেয়েদের স্কুল ড্রেস এবং জুতা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে মনে খুবই গর্ববোধ করে। আমার বরের টাকা ধ্বংস করে নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা শেখাস, তোর লজ্জা করে না? ছেলে মেয়েকে একটা পরিষ্কার স্কুলের জুতো জামা কিছুই তো কিনে দিতে পারিস না। ব্যাগটাও তো নোংরা, দেখলেও ঘৃণা লাগে। তোদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে ভর্তি হওয়া উচিত ছিল, যেখান থেকে ফ্রিতে স্কুলে জামা জুতা সবই পাওয়া যায়। এরকম ইংলিশ মিডিয়ামে পড়ার মতো যোগ্যতা ওদের নেই। দিদি, আমার ছেলে মেয়েরা তো প্রত্যেক বছর স্কলারশিপ পায়, তাই সবসময় তুমি ওদের স্কুল ড্রেস দিয়ে ওদেরকে বিচার করো না। হতে পারে আমরা ওদেরকে সবসময় নতুন স্কুল ড্রেস জামা জুতা কিনে দিতে পারি না, কিন্তু তাই বলে ওদেরকে অপমান করা উচিত নয়। মা, এসব কথা বলার দরকার নেই। এমনিতেই আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাবে। চলো আমরা গিয়ে বাস ধরি, না হলে কিন্তু সমস্যায় পড়বো। এখন যদি বাস না পাই তাহলে আবার আধ ঘন্টা বসতে হবে। এই কথা বলে তারা স্কুলে যাওয়ার জন্য যখন বেরোবে, তখনই সেখানে শৈবাল চলে আসে। এ কি, ওরা বাসে করে স্কুলে যাবে কেন? তোমাকে বাসে করে ওদের স্কুলে নিয়ে যেতে হবে না। আমি আমার ছেলে মেয়েকে গাড়ি করে স্কুলে নিয়ে যাচ্ছি। ওদেরকেও আমি স্কুলে নিয়ে যাব, তোমাকে চিন্তা করতে হবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওদের স্কুল ড্রেসগুলোর দিকে একবার তাকিয়ে দেখেছো? তুমি ওদেরকে নিয়ে গাড়ি করে স্কুলে যাবে? আমাদের গাড়ি তো নোংরা হয়ে যাবে। আর তাছাড়া আমি আমার ছেলে মেয়েকে ওদের দুজনের পাশে বসতে দেব না। আমি সবেমাত্র কালকে ওদের স্কুল ড্রেস কেচে পরিষ্কার করে আয়রন করে দিয়েছি, তাই তোমার কোনো দরকার নেই। একই বাড়িতে থেকে ছোট জায়ের ছেলে মেয়ের সাথে এরকম অভদ্র ব্যবহার করতে তোমার খারাপ লাগে না? এই কথা বলে শৈবাল বিট্টু, প্রিয়াঙ্কা, আকাশ এবং রানীকে একসাথে স্কুলে নিয়ে যায়। কিন্তু গাড়িতে যাওয়ার সময় বিট্টু এবং প্রিয়াঙ্কা তাদের ভাই বোনের স্কুল ড্রেসের দিকে হীনমন্যতার চোখে তাকাতে থাকে। তারা যখন স্কুলে গিয়ে পৌঁছায়, সেখানে গিয়েও আকাশ এবং রানীকে তাদের নোংরা, অপরিষ্কার এবং সস্তা স্কুল ড্রেসের জন্য সবার কাছে অনেক টিটকিরি শুনতে হয়। বন্ধুরা, তোরে দেখেছিস ওদের স্কুল ড্রেস কত নোংরা? ওদের পাশে কেউ বসবি না কিন্তু। ওদেরকে একদম একঘরে করে রেখে দে, একেবারে লাস্ট বেঞ্চিতে বসিয়ে দে। আমাদের পাশে বসলে আমাদের স্কুল ড্রেস ওদের মতো নোংরা হয়ে যাবে। প্রিয়াঙ্কা এই কথা বললে ক্লাসের সবাই তাদের উপর হাসাহাসি করে। এমনকি সত্যি সত্যি রানী এবং আকাশকে একেবারে লাস্ট বেঞ্চে বসিয়ে দেওয়া হয়। আমরা তো লাস্ট বেঞ্চে বসে কিছুই দেখতে পাচ্ছি না ভাই, কোনো পড়া বুঝতেই পারছি না। সত্যি আমাদের কাছে যদি পরিষ্কার বড়লোকেদের মতো দামি স্কুল ড্রেস থাকতো, তাহলে হয়তো আমাদেরকে এরকম ভাবে ছোট হতে হতো না। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন বেঞ্চ থেকে উঠতে যাবে, তখন আকাশ কিছুতেই বেঞ্চ থেকে উঠতে পারে না। দিদি, আমি বেঞ্চ থেকে উঠতে পারছি না রে। আমার মনে হচ্ছে আমার পেছনটা কেমন বেঞ্চের মধ্যে আটকে গেছে। আমি কিছুতেই উঠতে পারছি না।
আকাশ গায়ের জোর লাগিয়ে বেঞ্চ থেকে উঠতে শুরু করলে হঠাৎ করে তার প্যান্ট ফেটে যায়, কারণ সেই বেঞ্চে চুইংগাম লাগানো থাকে। বিট্টু এতটাই বদমাইশ, সে তার ভাইয়ের স্কুল ড্রেস নষ্ট করে দেওয়ার জন্য সেই বেঞ্চে আগে থেকেই চুইংগাম লাগিয়ে রেখে দেয়। আকাশের প্যান্ট এমনিতেই অনেক জায়গা থেকে ছেঁড়া ফাটা থাকে, তার উপর পেছন থেকে পুরো ফেটে গেলে আকাশ ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। তাকে দেখে স্কুলের ছেলেমেয়েরা সবাই হাসাহাসি করতে থাকে। ওই দেখ, আকাশের প্যান্ট ফাটা, কি অবস্থা! আমাদের মতো দামি স্কুলে পড়ছে কিন্তু প্যান্ট ফাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ বাবা, কি অবস্থা! ছি ছি ছি, লজ্জা লজ্জা। দিদি, আমি বাড়ি কি করে ফিরবো? আমার খুব লজ্জা লাগছে। আমার বেঞ্চে কে চুইংগাম লাগিয়ে রেখেছিল, আমি তো বুঝতে পারিনি। তুই একদম চিন্তা করিস না ভাই, আমার কাছে একটা বড় রুমাল আছে, আমি তোকে ওটা দিচ্ছি। তুই ওটা দিয়ে তোর প্যান্টটা ঢেকে নে, তাহলে দেখবি কিছু অসুবিধা হবে না। বাড়িতে যাওয়ার পর আমি মাকে বলবো তোর প্যান্টটা সেলাই করে দিতে। এভাবে স্কুল শেষ হয়ে যাওয়ার পর রানী এবং আকাশ স্কুল থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রিয়াঙ্কা এবং বিট্টু সবসময় তাদের নিয়ে হাসাহাসি করে। তারা তাদেরকে ভেংচি কাটে। কিছুক্ষণ পর তারা যখন বাড়ি ফিরে যায়, তখন সায়নী ছেলে মেয়েদের মুখে স্কুলের ঘটনা শুনে একেবারে হেসে লুটোপুটি হয়ে যায়। সে তার ছেলে মেয়েদের উপর খুবই গর্ববোধ করে বলে, একদম ঠিক করেছিস বিট্টু, তুই ওর বেঞ্চে চুইংগাম লাগিয়ে দিয়েছিস, এটা একদম কাজের কাজ করেছিস। আর যদি লজ্জা থাকে তাহলে কোনোদিনও ভাই বোন মিলে তোদের স্কুলে একসাথে পড়াশোনা করতে যাবে না। ওদের স্কুল ড্রেস নষ্ট করে তুই ঠিক কাজ করেছিস। আর প্রিয়াঙ্কা, সত্যি তুইও পারিস বটে, তুই রানীর স্কুল ড্রেসের উপর জল ঢেলে দিতে পারলি না। আরে মা, এমনিতেই ওদের ভিজে বিড়ালের মতো অবস্থা হয়েছিল, বেকার বেকার জল ঢেলে আর কি করব বলো। এভাবে তারা হাসাহাসি করে। অন্যদিকে রানী এবং আকাশ তাদের মায়ের কাছে গিয়ে সব ঘটনা বলে, তাই টিনার খুবই খারাপ লাগে। তোরা একদম চিন্তা করিস না আকাশ, আমি তোর প্যান্ট ভালো করে সেলাই করে দেব, আর তোদের জামা কাপড়ও ধুয়ে পরিষ্কার করে রাখবো, তাহলে কালকে তোদের জামা কাপড় অতটা বেশি নোংরা লাগবে না। আর হ্যাঁ, আমি তোদের বাবাকে বলেছি এই সপ্তাহের শেষে তোদেরকে নিয়ে নতুন স্কুল ড্রেস কিনতে যাবে। নতুন স্কুল ড্রেস কিনতে যাওয়ার কথা শুনে আকাশ এবং রানী দুজনেই খুবই খুশি হয়। সেদিন রাত্রিবেলা টিনা তার ছেলের প্যান্ট ভালো করে সেলাই করে রাখে। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। সপ্তাহের শেষে যখন টিনা এবং তার স্বামী পিয়াস তাদের ছেলে মেয়েকে নতুন স্কুল ড্রেস কিনতে নিয়ে যায়, তখন ইংলিশ মিডিয়াম স্কুল ড্রেসের জামা কাপড়ের দাম দেখে তারা অবাক হয়ে যায়। দুজনের জামা কাপড় মিলিয়ে 5,000 টাকা দাম হয়ে গেছে। এত টাকা তো আমি নিয়ে আসিনি, এবার কি করব? আমার কাছে মাত্র 3,000 টাকা আছে, এবার 2,000 টাকা কোথা থেকে পাবো? তুমি একদম চিন্তা করো না, আমি বেশ কিছুদিন ধরে আলমারিতে 100 টাকা করে জমাচ্ছিলাম, আমি কিছু টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। এ নাও, আমাদের দুজনের টাকা মিলিয়ে নিশ্চয়ই ছেলে মেয়েদের নতুন স্কুল ড্রেস হয়ে যাবে। এভাবে পিয়াস এবং টিনা তাদের ছেলে মেয়েকে নতুন স্কুলে জামা কাপড় কিনে দেয়। তারা যখন বাড়ি ফিরে আসে, তখন রানী এবং আকাশ খুবই খুশি হয়, কারণ তারা পরের দিন নতুন জামা কাপড় পরে স্কুলে যাবে। কিন্তু যা দেখে প্রিয়াঙ্কা এবং বিট্টু দুজনেই মনে মনে খুবই হিংসা করে। তারা যখন তাদের মা সায়নীকে ব্যাপারটা বলে, তখন সায়নী বদমাইশি করে একটা বুদ্ধি বার করে। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় সায়নী ইচ্ছা করে তার ছেলে মেয়েকে মারতে শুরু করে। কতবার তোদেরকে বলেছি স্কুলে যাওয়ার আগে এরকম বদমাইশি করবি না, দেখলি তো তোরা বদমাইশি করে মারপিট করেছিস বলে তোদের স্কুল ড্রেসগুলো কেমন নষ্ট হয়ে গেল। আর একটা পেয়ার স্কুল ড্রেস আমি কেচে দিয়েছি, এবার কি করে তোরা স্কুলে যাবি? আজকে তো তোদের গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। সায়নী তার ছেলে মেয়েকে বিভৎস পরিমাণে মারধর করে। প্রিয়াঙ্কা এবং বিট্টু দুজনেই খুবই কান্নাকাটি করতে থাকে, যা দেখে টিনা কিছুতেই সহ্য করতে পারে না। তুমি ওদেরকে আর মেরো না, আমি কালকে আকাশ আর রানীর জন্য নতুন স্কুল ড্রেস কিনে নিয়ে এসেছি, তুমি তোমার ছেলে মেয়েকে ওই নতুন স্কুল ড্রেসগুলো পরিয়ে দাও, কোনো অসুবিধা হবে না, ওরা ঠিক পরীক্ষা দিতে যেতে পারবে। সে কি মা, আমরা যে আজকে ভেবেছিলাম আমরা নতুন স্কুল ড্রেস পরে স্কুলে যাব, কিন্তু তুমি আমাদের ড্রেস ওদেরকে দিয়ে দিচ্ছ কেন? আমি তোদেরকে বলেছি না কখনো নিজের ভাই বোনের সঙ্গে হিংসা করতে নেই। আজকে তোদের জ্যাঠামশাই তোদের স্কুলে যাওয়ার জন্য অনেক টাকা পয়সা দিয়েছে, তাই আমরা এইটুকু সাহায্য করতেই পারি। তোরা আজকেও পুরানো স্কুল ড্রেস পরে স্কুলে যা, কোনো অসুবিধা হবে না। টিনা এই কথা বলে তার ছেলে মেয়েকে চুপ করিয়ে দেয়। এভাবেই সায়নী বুদ্ধি করে তাদের কাছ থেকে নতুন স্কুল ড্রেস নিয়ে নেয়। সেই স্কুল ড্রেস পরে বিট্টু এবং প্রিয়াঙ্কা স্কুলে চলে যায়।
কিন্তু টিনা ছেলে মেয়েকে আবার সেই পুরানো স্কুল ড্রেস পরেই স্কুলে যেতে হয়। বিট্টু এবং প্রিয়াঙ্কা এতটাই বদমাশ যে তারা স্কুলে গিয়ে তাদের ভাই বোনেদের নতুন জামা কাপড় একেবারে নষ্ট করে নিয়ে আসে। সেই জামা কাপড়ের মধ্যে চকলেট লাগানো থাকে, পেনের কালি ভর্তি হয়ে থাকে, এমনকি জুতার মধ্যেও নোংরা লেগে থাকে। কিরে, তুই আমার স্কুল ইউনিফর্ম পুরো নষ্ট করে দিয়েছিস। কালকে বাবা মা 5,000 টাকা খরচা করে আমাদের স্কুল ড্রেস কিনে দিয়েছে, আর তোরে একদিনের মধ্যেই নষ্ট করে দিলি। এবার এই জামা কাপড়গুলো পরিষ্কার করলেও এর মধ্যে থেকে নোংরা দাগগুলো যাবে না। আমরা এবার কি করব? যা করেছি বেশ করেছি। তোরা এই নোংরা জামা কাপড় পরে স্কুলে যাবি, কারণ নতুন ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ার মতো যোগ্যতা তোদের নেই, বুঝেছিস? এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন, এই তোরা সবাই মিলে রেডি থাকবি। যখনই ওই বদমাইশ দুটো স্কুলে আসবে তখন আমরা ওদেরকে গরিব গরিব বলে খেপাবো, কারণ ওদের কাছে পিটিতে পরার মতো জামা কাপড় নেই। আর আমরা ভালো করেই জানি ওরা নতুন ড্রেস কিনতেও পারেনি। এভাবে প্রিয়াঙ্কা, বিট্টু এবং তাদের বন্ধু বান্ধবীরা সবাই মিলে আকাশ এবং রানীকে খেপানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। কিন্তু আজকে সবাইকে অবাক করে দিয়ে রানী এবং আকাশ সব থেকে ভালো পরিষ্কার ধবধবে ইউনিফর্ম পরে স্কুলে আসে। তাদেরকে দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। বিশেষ করে প্রিয়াঙ্কা এবং বিট্টু একেবারে জ্বলে পুড়ে মরে, কারণ পিটি শেষ হয়ে যাওয়ার পর আজকে বেস্ট ইউনিফর্মের জন্য রানী এবং আকাশ দুজনে প্রাইজ জিতে নেয়। তারা যখন প্রাইজ নিয়ে বাড়িতে যায় তখন সায়নী তার ছেলে মেয়েকে খুবই বকাবকি করে। এই টিনা, সত্যি কথা বল, তোর ছেলে মেয়ে নতুন নতুন জামা কাপড় কোথা থেকে চুরি করেছে? ওদের কাছে তো নতুন ইউনিফর্ম ছিল না। আমার ছেলে মেয়ে ওদের ইউনিফর্ম গুলো সেদিন নষ্ট করে দিয়েছে। তাহলে তোরা কি ইউনিফর্ম গুলো চুরি করে নিয়ে এসেছিস? আমরা চুরি করিনি, আর আমরা জানিও না ওরা ইউনিফর্ম কোথা থেকে পেয়েছে, কারণ আমি ওদেরকে পুরানো ইউনিফর্ম পরেই পাঠিয়েছিলাম। এমন সময় সেখানে শৈবাল চলে আসে। আমার ভাইয়ের ছেলে মেয়ে প্রত্যেকদিন খারাপ খারাপ ইউনিফর্ম পরে, নোংরা ইউনিফর্ম পরে স্কুলে যাবে, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি ওদেরকে নতুন ইউনিফর্ম কিনে দিয়েছি। আর সায়নী, আমি তোমার বদমেশি বুদ্ধি ভালো করেই জানি, তাই তুমি ওদেরকে ইউনিফর্ম নিয়ে আর কোনো রকম কথা শোনাবে না বলে দিলাম। শৈবাল এই কথা বলে তার বউ এবং ছেলে মেয়েকে চুপ করিয়ে দেয়। সেদিনের পর থেকে টিনার ছেলে মেয়ে প্রত্যেকদিন পরিষ্কার সুন্দর ইউনিফর্ম পরে স্কুলে যায়। পুষ্পিতা দেবীর বিজয় এবং সঞ্জয় নামে দুটো ছেলে ছিল। স্বামী মারা যাওয়ার পর যমজ দুই ছেলেই ছিল তার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। দুই ছেলেকে মানুষ করার জন্য পুষ্পিতা দেবী লোকের বাড়িতে কাজ করত। শুধু তাই নয়, দুই ছেলের পড়াশোনার খরচ মেটানোর জন্য মাঝে মধ্যে সে দিনমজুরের কাজ করত। বিজয় এবং সঞ্জয়, তাদের বয়স এখন 10 বছর। দুই ভাই তাদের মাকে খুব ভালোবাসত। দুই ভাইয়ের মধ্যে মাঝে মধ্যেই একটা বিষয় নিয়ে ঝগড়া হতো, সেটা হলো মাকে কে বেশি ভালোবাসে এই নিয়ে। দুই ছেলের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে পুষ্পিতারও খুব ভালো লাগতো। এমনই একদিন বিজয় ও সঞ্জয় বাইরে খেলা করতে গিয়েছিল। কিছুক্ষণ পর দুই ভাই দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে আসে। এই দেখ সঞ্জয়, আমি মাকে তোর আগে ছুঁয়েছি, আমি ফার্স্ট হয়েছি। তার মানে আমি মাকে তোর চেয়ে বেশি ভালোবাসি, আর তুই মাকে কম ভালোবাসিস। না, হবে না, হবে না, তুই চিটিং করেছিস। আমি আগে ঘরে ঢুকেছিলাম, তাই আমি মাকে বেশি ভালোবাসি, আর মাও আমাকে তোর চেয়ে বেশি ভালোবাসে। এটা শুধু আমার মা, তোর মা নয়, বুঝেছিস? পুষ্পিতা তার দুই ছেলের পাগলামি দেখে হাসতে হাসতে বলে, আরে হয়েছে হয়েছে, এবার থাম তোরা। আমি তোদের দুজনেরই মা, আর আমি তোদের দুজনকেই সমানভাবে ভালোবাসি। কাউকে বেশিও নয় আর কাউকে কমও নয়। এবার তোরা খুশি তো? এভাবেই সময় কাটছিল। পুষ্পিতার দুই ছেলে পড়াশোনায় খুবই ভালো ছিল, তাই সে বহু কষ্টে তার দুই ছেলের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত। বিজয় এবং সঞ্জয় তাদের মায়ের কষ্ট খুব ভালোভাবেই বুঝতে পারত, তাই তারা পড়াশোনা করার জন্য আরো বেশি উৎসাহ পেত। বাহ, তোদের দুজনের রেজাল্ট তো খুব ভালো হয়েছে, কিন্তু তোদের আরো ভালো করে পড়াশোনা করতে হবে বাবা। হ্যাঁ মা, আমি আরো ভালো করে পড়াশোনা করব, আর আমি যখন বড় হয়ে যাব তখন আমি একটা ভালো চাকরি করব। তখন তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে কোনো কাজ করতে দেব না। না, মা তোর সঙ্গে থাকবে না, মা আমার সঙ্গে থাকবে। আর বড় হয়ে আমিও তো চাকরি করব, আর মাকে কোনো কষ্ট পেতে দেব না। মা, তুমি বলো না, তুমি আমার সঙ্গে থাকবে তো?
তোরা এমন কেন বলছিস? তোরা অবশ্যই বড় হয়ে ভালো চাকরি করবি, এটা আমি চাই, কিন্তু আমি তো তোদের দুজনের সঙ্গেই থাকতে চাই। আমরা সব সময় একসঙ্গে থাকবো, আলাদা কেন হব? তোদের বিয়ে দেব, আমার 2 বৌমা, 2 ছেলে, আমার নাতি নাতনি, আমরা সবাই মিলে একসঙ্গেই থাকবো। পুষ্পিতার কথা শুনে বিজয় এবং সঞ্জয় দুজনেই খুব খুশি হয়। এভাবে দেখতে দেখতে সময় কাটতে থাকে। বিজয় এবং সঞ্জয় বড় হয়ে ওঠে। পড়াশোনা শেষ করে তারা 2 যমজ ভাই একই কোম্পানিতে চাকরি পায়। এর ফলে তাদের সংসার থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যায়। 2 ছেলে তাদের মাকে এখনো আগের মতোই ভালোবাসে। দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায়। 2 ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় পুষ্পিতা তার 2 ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে। বিজয় এবং সঞ্জয় আগে থেকে মেয়ে পছন্দ করে রেখেছিল। পুষ্পিতা তার ছেলেদের পছন্দ মেনে নেয়। কিছুদিনের মধ্যেই বিজয়ের সঙ্গে নূপুরের এবং সঞ্জয়ের সঙ্গে রেনুর বিয়ে হয়ে যায়। বিয়ের দিন রাত্রিবেলা বিজয়ের বউ বিজয়কে বলে, বিজয়, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ অবশ্যই। তোমাকে ভালো না বাসলে তাহলে বিয়ে করলাম কেন? তুমি বিয়ের পর এমন প্রশ্ন করছো? না না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বিয়ের পরেও আমাকে একইভাবে ভালোবাসবে কিনা সেটাই শিওর হচ্ছিলাম। আচ্ছা বিজয়, তুমি আমার সব কথা শুনে চলবে তো? তুমি কিন্তু আমার কথা না শুনলে আমি বাপের বাড়ি চলে যাব। সে কি, প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই আমাকে ধমক দিচ্ছ? আমি তোমার সব কথা শুনবো। পাগলি আমার, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। অন্যদিকে সঞ্জয়ের অবস্থাও ঠিক একই রকমের ছিল। বিয়ের পরের দিন থেকেই বিজয় এবং সঞ্জয় 2 ভাই তাদের বউদের কথায় উঠতে বসতে শুরু করে। তারা তাদের নিজের বউয়ের জন্য পাগল হয়ে উঠেছিল। যত সময় যাচ্ছিল বউদের প্রতি তাদের ভালোবাসা ততই বেড়ে চলেছিল, আর অন্যদিকে মায়ের প্রতি তাদের ভালোবাসা ততই কমতে থাকে। একদিন নূপুর বিজয়কে বলে, বিজয়, তুমি তোমার ভাইকে বলে দাও আমরা আলাদা সংসার করতে চাই। ওই একই সংসারে রান্না খাওয়া করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। অনেক সহ্য করেছি, আর নয়। কেন, কি হলো তোমার আবার? হঠাৎ করে আলাদা হওয়ার কথা বলছো যে? হঠাৎ নয়, কোনো কিছু হঠাৎ হয় না। অনেকদিন ধরেই বলবো করে ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। তোমার ভাইয়ের বউ রেনু সারাদিন কিচ্ছু করে না, সব কাজ আমাকে একা একা করতে হয়। সেই যখন সব কাজ আমি একাই করব, তাহলে আমি একসঙ্গে কেন থাকতে যাব? আলাদা থাকাই ভালো। আচ্ছা, মাথা ঠান্ডা করো, আমি এই বিষয়ে রেনুর সঙ্গে কথা বলবো। একই সংসারে থাকলে দুজনকে তো মিলেমিশে সমানভাবে কাজ করতে হবে, তাই না? না, রেনুকে কিছু বলতে বলেছি আমি? তুমি তোমার ভাইকে কালকে স্পষ্ট জানিয়ে দেবে যে আমরা আলাদা থাকতে চাই, ব্যাস এতটুকুই। তোমাকে যতটা বলতে বলা হচ্ছে ততটাই করো, বেশি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। পরের দিন বিজয় তার ভাই সঞ্জয়কে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা আলাদা রান্না খাওয়া করতে চায়। সঞ্জয় তার বউ রেনুকে গিয়ে এই কথাটা জানালে রেনু খুব রেগে গিয়ে বলে, কি, আমি কোনো কাজ করি না? ওই নূপুরের কোনো সাহস নেই আমার সামনে এসে কথাটা বলার। সেজন্যই তো পিঠ পিছনে বলছে বাড়ির সব কাজ আমি একা করি, আর ওই মহারানী কিচ্ছু করে না। সারাদিন শুধু টিভি দেখে আর আমাকে বলছে আমি নাকি কাজ করি না। কত বড় শয়তান, শুধু চিন্তা করো। দেখো, তোমাদের মেয়েদের ঝগড়ার মধ্যে আমি বেকার পড়তে চাই না। বিজয় আমাকে জানাতে বললো যে আমরা কি চাই, তাই জানিয়ে দিলাম। আমরা আবার কি চাইবো? ওই নূপুর যখন বলে দিয়েছে আমাদের সঙ্গে থাকতে চাই না, তখন আমাদেরও পাগলা কুকুর কামড়ায়নি যে আমরা একসঙ্গে থাকার জন্য ওদের পায়ে ধরবো। বরং আমাদেরই ভালো হবে, আমরা আলাদাই থাকবো। তারা তাদের মায়ের কাছ থেকে এই বিষয়ে কোনো রকমের পরামর্শ নেওয়ারও প্রয়োজন বোধ করে না। তোরা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি, আর একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তোরা তো নিজের চিন্তা করে ফেললি, একবারও আমার কথা কি ভেবেছিস? আপনাকে নিয়ে ভাবার জন্যই তো আমরা সবাই একসঙ্গে এলাম এখানে। এখন সমস্যাটা তো শুধু আপনাকে নিয়েই। শুনুন, আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে আমরা ভাগাভাগি করে নিয়েছি। আমাকে ভাগাভাগি করে নিয়েছো মানে? কি ভাগাভাগি করেছো? দেখুন, আপনি না থাকলে আমাদের লাইফে কোনো প্রবলেমই থাকতো না। এবার আপনি যখন আছেন, তখন আপনার তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দেখুন, সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত আপনি আমার সংসারের কাজকর্ম করবেন, আর আমার কাছে খাবেনও। বাকিটা আপনার ছোট বৌমা বলবে। হ্যাঁ, আর বিকেল বেলা থেকে রাত পর্যন্ত আপনি আমার সংসারের কাজকর্মগুলো করবেন।
সন্ধ্যাবেলা রাত্রিবেলা 2 বেলা আপনি আমার কাছে খাবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনাকে নিয়ে আমরা কিভাবে ভাগাভাগিটা করেছি। হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পারছি। মানে তোমাদের সঙ্গে থাকতে হলে আমাকে তোমাদের সংসারের কাজ করতে হবে, আর তখনই তোমরা আমাকে খেতে দেবে, তাই তো? বাহ, আমি কোনোদিনও ভাবিনি বড় হয়ে আমার ছেলেরা আমাকে নিয়ে এইভাবে ভাগাভাগি করবে। উপরওয়ালা আমাকে এই দিনটা দেখানোর জন্যই হয়তো বাঁচিয়ে রেখেছিল। দেখো মা, এসব ইমোশনাল কথা বলে আর কোনো লাভ নেই। আমরা 2 ভাই আলাদা হয়ে গেছি। তুমি যদি আমাদের সঙ্গে থাকতে না চাও তাহলে তুমি তোমারটা বুঝে নাও। আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের বউদের কথা শুনে চলতে হবে তোমাকে। পুষ্পিতা দেবী একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তার ছেলেদের কথার উত্তরে কিছু বলার ছিল না তার। পরের দিন থেকে তার 2 বৌমা তার উপর অত্যাচার করতে শুরু করে। তাদের সংসার 2 ভাগে ভাগ হয়ে যাওয়ায় সংসারের কাজকর্ম দ্বিগুণ বেড়ে যায়। সব কাজ নূপুর এবং রেনু তাদের শাশুড়ি মাকে দিয়ে করাতে থাকে। সকালবেলা থেকে বিকেল পর্যন্ত পুষ্পিতা দেবী বড় বৌমা নূপুরের কাজ করে যেত। বিকেলের পর থেকে রাত 11টা পর্যন্ত ছোট বৌমা রেনু সংসারের কাজকর্ম করত। পুষ্পিতা দেবীর রেস্ট করার একটুও সময় পেত না। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন, এই যে আপনার জন্য আমাদের সংসারে খরচ বেড়ে যাচ্ছে। 2 জনের সংসারে বেশি টাকার প্রয়োজন পড়ে না, কিন্তু আপনাকে নিয়ে 3 জনের সংসার, এক্সট্রা একজনের জন্য কত টাকা খরচ হচ্ছে বলুন তো? আপনার কারণে আমরা ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে পারছি না। মানে তুমি কি বলতে চাইছো বৌমা? আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোমাদের সব কথা মেনে চলি, তারপরও আমাকে নিয়ে তোমাদের সমস্যার শেষ নেই। আমরা তো আগেই বলেছি যত সমস্যা আপনাকে নিয়ে। শুনুন, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই সংসারে থাকতে হলে আপনাকে টাকা ইনকাম করে আনতে হবে, না হলে আমি আপনাকে ফ্রি খাওয়াতে পারবো না। হ্যাঁ, একদমই, আমিও পারবো না। 2 বৌমার মুখে এমন কথা শুনে পুষ্পিতা খুবই দুঃখ পায়। সে পরের দিনই কোনো কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। বয়স হয়ে যাওয়ায় সে তেমন কোনো ভালো কাজ পায় না, তাই সে শেষ পর্যন্ত হাত রিক্সা চালাতে শুরু করে। হাত রিক্সা চালাতে তার খুবই কষ্ট হতো, তবুও সে অনেক পরিশ্রম করত। সারাদিনে সে 50-100 টাকার বেশি উপার্জন করতে পারত না। তবে সে যত টাকাই ইনকাম করুক না কেন, সেটা তার 2 বৌমা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। একদিন, মা, আমাদের অফিসে যেতে আসতে অনেক বাস ভাড়া লেগে যাচ্ছে, তাই আজ থেকে তুমি আমাদের অফিসে দিয়ে আসবে আর নিয়ে আসবে, কেমন? পুষ্পিতা দেবী চোখে জল নিয়ে হাত রিক্সা চালাতে চালাতে 2 ছেলেকে অফিসে দিয়ে আসে। আবার অফিস ছুটির পর তাদের বাড়ি নিয়ে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। মা, আমরা 2 জন একটু শপিং মলে যাব, চলুন, আমাদের তাড়াতাড়ি নিয়ে চলুন। ঠিক আছে বৌমা, চলো। আরে এই বুড়ি, তোর গায়ে জোর নেই নাকি? এত আস্তে আস্তে রিক্সা টানছিস কেন? জোরে জোরে চালা, খাওয়ার সময় তো রাশি রাশি খাবার গিলিস। এই তো বৌমা যাচ্ছি, আসলে আজকে আমার খুব কষ্ট হচ্ছে। নূপুর ও রেনু শপিং মলে পৌঁছে দেখে যে ততক্ষণে শপিং মলে সেল শেষ হয়ে গেছে। তাই তারা বাড়ি ফিরে এসে পুষ্পিতাকে খুব মারধর করে। মারতে মারতে তারা তাকে আধমরা করে দেয়। সেই অবস্থাতেই তাকে আবার রান্না করার জন্য বলে। বৌমা, আজকে আমার শরীর খুব খারাপ লাগছে। আজকে আমি সবার রান্না এক জায়গায় করে দেব। আজকে আর আলাদা আলাদা জায়গায় রান্না করার মতো ক্ষমতা নেই আমার। আপনি কাজ না করার জন্য আর কত কি বাহানা করবেন? হ্যাঁ, আমাদের সংসার আলাদা, তাই আপনি আলাদা আলাদাই রান্না করবেন। পুষ্পিতা চোখে জল নিয়ে রান্না করতে থাকে। হঠাৎ করে তার শরীর খুব খারাপ করে এবং সে মাটিতে পড়ে যায়। তাকে এভাবে পড়ে যেতে দেখে সবাই সেখানে ছুটে আসে। মা, কি হয়েছে তোমার? ও মা, কি হয়েছে বলো না। সঞ্জয়, ডাক্তারকে ফোন কর তাড়াতাড়ি। না বাবা, তার কোনো প্রয়োজন নেই। আমি আর তোদের জীবনে সমস্যা হয়ে থাকবো না। আমাকে নিয়ে তোরা অনেক ভাগাভাগি করেছিস, কিন্তু আমি চাই আমি চলে যাওয়ার পর তোরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকিস। আমার শেষ ইচ্ছাটা তোরা পূরণ করিস বাবা। আর বৌমা, তোমরা আমাকে ক্ষমা করো, আমি তোমাদের আর কাজ করতে পারলাম না। এই বলে পুষ্পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সবাই পুষ্পিতার কথা শুনে হাউ হাউ করে কেঁদে ওঠে। মা, আমাদের একটাবার ক্ষমা চাওয়ার সুযোগও দিলে না তুমি। আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি মা, আমাদের ক্ষমা করে দাও।
মা, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। যত নষ্টের গোড়া আমরা দুজন, আমরা আপনার কথা রাখবো। আমরা এবার থেকে একই সঙ্গে থাকবো। তারা চারজন পাগলের মতো কাঁদতে থাকে, কিন্তু তখন কেঁদে কোনো লাভ ছিল না। যার চাওয়া সে তো চলেই গিয়েছিল। পুষ্পিতার অন্তিম কার্য সম্পন্ন করার পর দুই ভাই আবার এক সংসারে ফিরে আসে। তারা সবাই তাদের মায়ের কথা মেনে একই সঙ্গে বসবাস করতে থাকে।